চলতি সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ভোটের সময় বাড়বে 1 ঘন্টা, সকাল 7:30 থেকে 4:30। দেশে দুর্নীতি লাগাম টেনে ধরতে পারে একমাত্র বিএনপি। মন্তব্য তারেক রহমানের। আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ সাইবার যুদ্ধ, বললেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে আশাবাদী মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন যাত্রা, সার্বক্ষণিক পর্যবেক্ষণে তারেক রহমান। পরিচয় শনাক্তে তোলা হচ্ছে 114 জুলাই শহীদের মরদেহ। গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা। 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 9 ডিসেম্বর। অন্তর্বর্তী সরকারের নমনীয় অবস্থান দুর্নীতি প্রতিরোধের সম্ভাবনাকে নষ্ট করছে। গণ অভ্যুত্থানের পরও থামেনি দখল, চাঁদাবাজি, বলছে টিআইবি। রাজধানী আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ। শাহবাগের রাস্তা বন্ধ করে 5 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণার বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে যেতে যায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কায় আমরা অংশগ্রহণ করব, এই প্রত্যাশা আমরা রাখছি। আমরা কিছু উদ্বেগ আজকে এই সংবাদ সম্মেলন থেকে প্রকাশ করতে চাই। আপনারা দেখেছেন মিডিয়াতে, এটা সোশ্যাল মিডিয়াতে এটা এসেছে যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ভাই, ওনাকে বরিশালে ওনার নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে, নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে। এবং লক্ষ্মীপুরেও আসম আব্দুর রব, ওনার যেই নির্বাচনী আসন, সেখানেও ওনার স্ত্রী তানিয়া রবের যে নির্বাচনী প্রচারণা, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, অফিস ভাঙচুর হয়েছে। অর্থাৎ আমরা যেই প্রত্যাশা করেছিলাম যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং তার মত প্রকাশ করবে। আমাদের নির্বাচনী সংস্কৃতিতে যে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল, জবরদস্তি এবং একটা আধিপত্যমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে। আমরা বলবো যে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকেই বিতাড়িত হয়েছে। ফলে যেই অহংকার, যে আত্মহমিকা অন্য রাজনৈতিক শক্তির উপরে, ভিন্ন মতের উপরে এরকম দমন পীড়ন করে, তার বিরুদ্ধে গিয়ে কিন্তু গণঅভ্যুত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল। চলতি সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি আরও জানান, এবার ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়িয়ে করা হয়েছে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রবিবার সকালে শুরু হয় বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় 4 কমিশনার, সচিব সহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এ সপ্তাহে তফসিল ঘোষণা করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। আমরা মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করব, পুরা কমিশন। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। বিদেশে ও বিশেষ ক্ষেত্রে দেশে বসবাসরত নাগরিকরা পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন। তাদের জন্য মঙ্গলবারই পাঠানো হচ্ছে ব্যালট পেপার। দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামী কালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি। আগামী পরশু দিন থেকে এটা বিদেশে প্রেরণের কাজ শুরু হবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের ভিতর থেকে যে 3 ধরনের ভোটার যারা দিতে পারেন, তারা
তফসিল ঘোষণার পর দিন থেকে শুরু করে মোট 15 দিন নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে ইন কান্ট্রি পোস্টাল ভোটিং এর ব্যালট চলে যাবে। তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলোকে সকল পোস্টার অপসারণ করতে হবে। প্রচার সামগ্রী অপসারণের ব্যাপারে আমরা যেদিন তফসিল ঘোষণা করব সাথে সাথে 48 ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন এগুলো সরাতে হবে। সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের স্টপ নিয়েছি আমাদের প্রয়োজন, এবং মাঠ পর্যায়ে থেকে যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে, একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। গণভোটের ক্ষেত্রে ভোট কক্ষে একাধিক গোপন বুথ করা হবে বলেও জানান কমিশনার। গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা আপনার কক্ষে প্রবেশের আগেই জেনে যান, এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে। অর্থাৎ সিক্রেট বুথ যেখানে ভোটার ছাপ দেন সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও। আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে নেওয়া হবে লন্ডনে। দুপুরে ডাক্তার জুবাইদা রহমান হাসপাতালে গেছেন। শনিবার এভার কেয়ার হাসপাতালে সবশেষ ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপি নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন। দর্শক এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ কি তথ্য রয়েছে, আর মেডিকেল বোর্ড থেকে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? ধন্যবাদ সাথী। না, আজকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেটটি দেওয়া হয় এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন যে আপডেটগুলো দেন, দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে যে এই বোর্ডের যে সিদ্ধান্ত তিনি গণমাধ্যমে কথা বলবেন ডাক্তার AZM জাহিদ হোসেন। তো আসলে এখন পর্যন্ত আজকের পরিস্থিতি নিয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয়নি। আমরা আশা করছি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করলে হয়তো বা পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। তবে গতকাল তিনি যেটি বলেছেন যে তারা বেশ আশাবাদী, বেগম জিয়ার এই ধরনের ক্রিটিক্যাল অনেক ধরনের জটিলতা আছে আপনি জানেন। তো সেই জায়গা থেকে বেগম জিয়া এবারও কামব্যাক করবে এবং এবারও ফিরে আসবে সকল উৎকণ্ঠা কাটিয়ে, এই ধরনের আশাবাদের কথা বলেছেন। এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আসলে বিদেশে নেওয়ার বিষয়টি আপনাকে একটু বলে রেখে, আপনি জানেন আজ বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার কথা থাকলেও তার সেই অবস্থা পিছিয়েছে নানা কারণে, এবং এখন যেটি বিষয় এখন পর্যবেক্ষণে রয়েছেন এবং তারা আশা করছেন যদি অবস্থার উন্নতি ঘটে, এবং তার এই বিষয়টি নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক অবস্থার উপর, তিনি ফ্লাই করতে পারবেন কিনা। তো এই সিদ্ধান্ত বোর্ড নিবে। তার আপনি জানেন দেশে বিদেশি যে চিকিৎসকদের মাধ্যমে যে বোর্ড তৈরি করা হয়েছে সেই বোর্ড এই সিদ্ধান্ত নেবে। তো এখন মূলত আসলে তার এই শারীরিক অবস্থার উন্নতি অবনতির উপরে নির্ভর করছে তাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি রয়েছে। এবং আপনি জানেন এই চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি এই চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন। তো কিছুক্ষণ আগে তিনি এসেছেন, তিনি এর আগেও সকালে এসেছেন। তো আমরা আশা করছি বেগম জিয়ার আজকের শারীরিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে, তখন আসলে আপনাকে জানাতে পারবো যে তার আসলে শারীরিক উন্নতি হয়েছে নাকি অপরিবর্তিত রয়েছে। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 163, কিশোরগঞ্জ 2-এ। CSRM ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ সংসদীয় আসন 2-এ। এই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী যিনি, তার সাথে আজকে আমরা কথা বলবো, তিনি আমাদের আজকের অতিথি। তো আপনি তো এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার প্রতিশ্রুতিগুলো কি সাধারণ মানুষের জন্য? আমাদের কিশোরগঞ্জ 2 কটিয়াদ্বীপ পাখন্দিয়া নিয়ে এই আসন অবহেলিত এলাকা। বিগত সময়ে এই আসনের কোনো কার্যক্রম হয় নাই। আমি যদি নির্বাচিত হতে পারি, প্রথম থাকবে আমাদের টার্গেট থাকবে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা খাতের উন্নয়ন, আমাদের স্বাস্থ্য সেবা মান যত ভালো হয় সেই বিষয়ে আমি নজর দিব। এই নির্বাচনী এলাকাকে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করব, এবং বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, মন্দিরের উন্নয়নের জন্য কাজ করব।
এবং এই এলাকার বেকার যুবকদের জন্য যারা দীর্ঘ 17-18 বছর যাবৎ কোনো সরকারি চাকরিতে জয়েন করতে পারে নাই, তাদের জন্য চাকরির ব্যবস্থা করব। তাদের জন্য আমরা পাকুন্দিয়া কটিয়াদীতে শিল্প কারখানা প্রতিষ্ঠিত করে এখানে আমরা ঢাকার খুব সন্নিকটে এই আসন, এখানে ঢাকার খুব কাছাকাছি আছি আমরা, এখানে পোশাক শিল্প সহ অন্যান্য শিল্প কারখানা তৈরি করে এখানে বিনিয়োগ করে আমরা এই বেকার যুবকদের তাদের কর্মের সংস্থান করব। এবং বিশেষ করে আমাদের নারী উন্নয়নের নারী বান্ধব কর্মসূচি নিব। আমাদের তারেক রহমান সাহেব যেটা বলেছেন, কৃষকদের জন্য কৃষি বীমা চালু করা হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এগুলি আমরা করব ইনশাল্লাহ। এবং এই পাকুন্দিয়া কটিয়াদীকে একটা উন্নত সংসদীয় এলাকা তৈরি করার জন্য যা যা করার দরকার সবকিছুই করবো ইনশাল্লাহ। আমরা শুনেছি এই আসনে তরুণদের মধ্যে যে একটা মাদকের ছড়াছড়ির বিষয় থাকে, এই আসনেও এই বিষয়গুলো আছে। আপনি এই বিষয়টা অবগত আছেন কিনা, এবং থাকলে এইখান থেকে এই মাদকের ছোবল থেকে মানুষকে মুক্তি করার জন্য কি পদক্ষেপগুলো নেবেন? সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? ইনশাল্লাহ মানুষকে আমি প্রথম সচেতনতা করার জন্য উঠান বৈঠক করব। আমাদের এলাকায় মাদক আছে, ছড়াছড়ি আছে, এটা সত্য। উঠান বৈঠক করব। উঠান বৈঠকের পরে যদি এটাতে সুফল পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে আমরা আইনি ব্যবস্থা নিয়ে মাদক মুক্ত করব। এবং এই পাকুন্দিয়াকে যে দুর্নীতি এবং ঘুষ মুক্ত এই কটিয়াদী পাকুন্দিয়াকে আমি তৈরি করবো ইনশাল্লাহ। এখানে ঘুষের রাজত্ব। আপনি বলছেন যে দুর্নীতি এবং ঘুষ মুক্ত করবেন, মানে এর জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনাটা আমার এরকম, আমি আবারই বলছি, কাউন্সিলিং করব, তাদেরকে নিয়ে আমি বৈঠক করব, যারা ঘুষ এবং দুর্নীতি যে সব সেক্টরে হয় এই সব সেক্টরের লোকজনদের নিয়ে করব। এবং যদি সেটা এভাবে ফলাফল পাওয়া না যায়, তাইলে আইনি যে আছে, আমি একজন আইনের লোক, আইনের পেশায় আমি আমার আইন পেশা আমার, এই আইনের মাধ্যমে তাদেরকে আমি নির্মূল করবো ইনশাল্লাহ। আপনি তো বারবারই বলছিলেন যে গত যারা নির্বাচিত হয়েছেন গত সরকারের আমলে বা তারও আগে, তারা এই এলাকার উন্নয়ন করেনি। আপনি কোন কোন জায়গাটায় উন্নয়ন হয়নি বলে আপনি মনে করেন, যেটা আপনি ফোকাস করতে চান? সবচেয়ে বেশি হলো যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজ, এগুলি নির্মাণ হয় নাই। আমাদের স্কুল যেখানে এটা হলো এই পাকুন্দিয়া উপজেলার মধ্যে সবচেয়ে প্রাচীনদের মধ্যে দ্বিতীয়। এই লক্ষ্মী হাই স্কুলের বসার মতো এই বিল্ডিংটা, অফিস রুম ভাঙ্গে পড়তেছে, পলেস্টার পড়তেছে, এবং এই বিল্ডিংটা 4 তলা হওয়ার কথা, এটা হয় নাই। এরকম বহু স্কুল, কলেজ, মাদ্রাসা আছে যেখানে কোনো নতুন বিল্ডিং হয় নাই। এবং আমাদের যোগাযোগ ব্যবস্থার কথা যেটা বললাম, এবং আমাদের যে এই এত জনসংখ্যার ঘনবসতি এলাকায় যে স্বাস্থ্য সেবার জন্য যে হাসপাতাল আছে, এটা যথেষ্ট না। এখানে ডাক্তার থাকে না, এবং ঔষধও পাওয়া যায় না। সাধারণ মানুষ এখানে ফিরে আসে প্রতিদিন চিকিৎসা বঞ্চিত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আমাদের সাথে এই কিশোরগঞ্জ 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী তিনি যুক্ত হয়েছিলেন, এবং তিনি যেটি বলছিলেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার এই জনপথের মানুষের যে সকল সমস্যাগুলো আছে তিনি সেগুলো দূর করবেন। তো CSRM DBC নিউজ এক্সপ্রেস আজকে সারাদিন ছিলাম এই এলাকায়, এবং রাত 9টার নিউজেও আমরা নতুন আরেকজন প্রার্থীর সাথে যুক্ত হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। শেখ হাসিনা নিজেই গুমের নির্দেশ দিতেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে আদালতে তিনি বলেন, কুখ্যাত আয়নাঘরে কতিপয় DGFI কর্মকর্তার গুমের সাথে সম্পৃক্ততার বড় উদাহরণ। অন্যদিকে 1 মেজর জেনারেল ও 2 ব্রিগেডিয়ার জেনারেলকে গুম মামলা থেকে অব্যাহতি চেয়েছে আসামিপক্ষ। সেই আবেদনের শুনানি হবে 9 ডিসেম্বর। আওয়ামী লীগ সরকারের সময় গুমের অভিযোগে করা মামলায় 3 সেনা কর্মকর্তার হাজিরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশেপাশের এলাকায়। বিশেষায়িত প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকীকে। পরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ 26 জনের বিরুদ্ধে গুমের 5টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। দাবি করেন, শেখ হাসিনার নির্দেশেই হতো গুমের মতো অমানবিক অপরাধ। মূল নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে। যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন, সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, যিনি তার ছোট বোনের দেবর, তার মাধ্যমে নির্দেশ দেওয়া হতো। তারিক সিদ্দিকী DGFI, আর্মি, র্যাব, পুলিশ সবার উপরে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন।
আয়নাঘরে গুম হওয়া ব্যক্তিদের হস্তান্তর ও বুঝে পাওয়ার বিষয়টিতেই সেনা কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত বলেও দাবি করেন তিনি। আজকে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার, যেটাকে আয়নাঘর বলা হয়, সেইটার বিবরণ তুলে ধরেছি। সেখানে মানুষদেরকে গুম করে আটক রাখা, নির্যাতন করা যে অভিযোগ, সেই অভিযোগে এই 13 জন ব্যক্তির বিরুদ্ধে আমরা মামলা ঠিক করেছি। আমরা বলেছি যে একটা বাহিনী হয়তো গ্রেপ্তার করতো বা পিকআপের সাথে জড়িত ছিল, তারা আবার গ্রেপ্তার করে বন্দি রাখার জন্য অন্য বাহিনীর হাতে তুলে দিত। রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অপরাধ প্রবণতা থেকে বের করে আনার স্বার্থে এই গুমটা বন্ধ হওয়া প্রয়োজন, সেই জন্য এই বিচার। অন্যদিকে আর্মি কোর্ট অফ ইনকোয়ারিতে 3 সেনা কর্মকর্তা নির্দোষ প্রমাণিত হয়েছে জানিয়ে ট্রাইব্যুনালে একই ধরনের আদেশ হবে বলে প্রত্যাশা আসামি পক্ষের। আর্মির কর্তৃপক্ষের মাধ্যমে কোর্ট অফ ইনকোয়ারি একটা তদন্ত রিপোর্ট হয়েছে, সেই তদন্ত আদালতে এই 3 জন আসামি যাদের জন্য আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করেছি তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। আমরা এই অ্যাপ্লিকেশনে আমরা 2টা জিনিস চেয়েছি। একটা ডকুমেন্ট হলো চার্টার অফ ডিউটিস অফ ডিজিএফআই, আরেকটা হলো গ্রিন বুক। আমরা আসলে ডিফেন্স থেকে মনে করি যে এই ডকুমেন্টগুলো ডিজিএফআই থেকে আমাদেরকে প্রদান না করলে আমরা আসলে ন্যায় বিচার পাবো না। এদিন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ পলাতক 5 আসামির পক্ষে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়া হয়। আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের মামলার তদন্তে আরও 3 মাস সময় দেয় ট্রাইব্যুনাল। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নমনীয় অবস্থান দুর্নীতির প্রতিরোধের সম্ভাবনাকে নানাভাবে নষ্ট করছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানান 2024-এর 5 অগাস্টের পরও দেশে দুর্নীতি অব্যাহত আছে, কমেনি দখলবাজি, চাঁদাবাজি। দুপুরে রাজধানী ধানমন্ডিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক ক্ষমতা এবং গভর্নেন্স স্পেসের ক্ষমতাটাকে অপব্যবহার করে যে ধরনের মহলগুলো সাধারণত দুর্নীতিতে লিপ্ত থাকেন তারা ঠিকই বিলুপ্ত রয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্ভাবনা ছিল আরো কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানটা গ্রহণ করার, সেটি তারা হয়তো বা ব্যর্থ হয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমদানি শুল্ক কমানো সহ 6 দাবিতে রাজধানী আগারগাঁও বিটিআরসি ভবন ঘেরাও করেছেন মোবাইল ব্যবসায়ীরা। অবরোধ করা হয়েছে সড়ক। দর্শক, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছে অজিত সরকার। অজিত, জানতে চাইবো আন্দোলনকারীরা 6 দফা দাবিতে কোন কোন বিষয়গুলো তুলে ধরেছেন, আর এই আন্দোলনকে ঘিরে ওই এলাকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সাথী। আপনি জানেন নাকি সকাল থেকে কিন্তু সারা এখানে মোবাইল ফোন ব্যবসায়ীরা এবং তাদের যে দোকানের কর্মচারীরা কিন্তু রাজধানীর বিটিআরসি ভবনের সামনে এবং কি রাজধানীর আগারগাঁও যে মোড় এবং কি পঙ্গু হাসপাতালের সামনে কিন্তু তারা কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তাদের কিন্তু আসলে 6 দফা দাবি। তো আসলে আমরা তাদের সাথে কথা বলেছি। আসলে এখানে সন্ধ্যার পরে, সন্ধ্যা 6টার আগে কিন্তু আসলে এক দফা কিন্তু বিটিআরসির সাথে কিন্তু তাদের মোবাইল ফোন ব্যবসায়ীদের কিন্তু একটা প্রতিনিধি দলের কিন্তু একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকে যদিও কিন্তু তাদের আসলে আশানুরূপ তারা সারা পায়নি। এর পরবর্তী তাদের কিন্তু সন্ধ্যা 6টায় কিন্তু একটা তাদের মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধি দলের কিন্তু একটা বিটিআরসির সাথে কিন্তু আরেকটা বৈঠক আছে। আর সেই বৈঠকে কিন্তু এনবিআরও থাকার কথা রয়েছে। আসলে তাদের যে আসলে যৌক্তিক যে 6 দফা যে দাবি আছে, সেই দাবিগুলো আসলে আমরা দাবিগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তারা আসলে আর তারা কি আসলে তারা তাদের আন্দোলনে আসলে যৌক্তিক যে দাবিগুলো, আপনাদের আন্দোলন আসলে যে যৌক্তিক যে দাবিগুলো সম্পর্কে আসলে আমাদেরকে একটু জানান। আমাদের দাবি গত 29শে অক্টোবর যে জিনিসটা বিটিআরসি ঘোষণা করছে সেটা আসলে আমরা বিটিআরসির মাধ্যমে জানতে পাই। তারপর থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। লাস্ট একবার আমরা বিগত প্রায় 1 মাস আগে যোগাযোগ করতে পারছি, কিন্তু যোগাযোগ করে কোনো আমাদের লাভ হয় নাই। কারণ তারা বলছে যে এনবিআর চালু করবে। তা আমরাও চাই এটা চালু করুক, আমরা একটা সিস্টেমের মাধ্যমে ব্যবসা করতে চাই, কিন্তু এইভাবে না। আমাদের প্রথম দাবিটা ছিল যে আমরা যেই কারণে তারা চালু করতে চাচ্ছে যে আমরা যে বিজনেসটা করি যে সরকার ট্যাক্স পাচ্ছে না, কিন্তু আমি প্রথমেই বলবো যে এটা ভুল। আমরা এই ফোনটা কাদের কাছ থেকে কালেকশন করি? আমরা কালেকশন করি একজন প্রবাসীর কাছ থেকে। যেহেতু এখনও বাংলাদেশের আইনে একজন প্রবাসী 2 থেকে 3টা মোবাইল আনতে পারবো, আমরা কিন্তু তাদের কাছ থেকে মোবাইলটা কালেকশন করি।
ধন্যবাদ আপনারে। সাথী, আসলে আপনি যেমনটি শুনছিলেন, তারা বলছেন তাদের যে 6 দফা যে দাবি আছে, সেই দাবির মধ্যে একটা দাবি হলো আসলে তাদের মোবাইল ফোনে যে আসলে যে শুল্ক যেটা বাড়ানো হচ্ছে, যে ভোক্তা পর্যায়ে একটা মোবাইলের দাম যদি 1 লাখ টাকা হয়, সেটা যদি শুল্ক বাড়ানো হয় 57%, সেক্ষেত্রে তাদের সেই মোবাইল ফোনটার দাম কিন্তু 2 লাখ টাকা পড়ে যায়। সেক্ষেত্রে তাদের কিন্তু আসলে ভোক্তা পর্যায়ে কিন্তু অনেকটা ভোগান্তি পড়ে। তো আসলে তারা কিন্তু সন্ধ্যা 6টায় কিন্তু একটা প্রতিনিধি দলের বৈঠক হবে বিটিআরসির সাথে, এবং সেখানে এনবিআর যে সদস্যরা তারাও থাকবে। তো আসলে আমরা পরবর্তীতে আপডেট আপনাকে জানাতে পারবো। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিএনপি ক্ষমতায় এলে স্টেক হোল্ডারদের সাথে বসে মুক্তবাজার অর্থনীতি পরিপন্থী সব ধরনের নীতিমালা পরিবর্তন করা হবে, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেয় আগামী দিনে নির্বাচনের মাধ্যমে, এই পলিসিটাকে রিভিউর প্রয়োজনীয়তা আছে। মোস্ট ডেফিনেটলি আমরা এটাকে রিভিউ করব। আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো, যেগুলো দেশের স্বার্থের পরিপন্থী এবং মুক্তবাজার অর্থনীতির পরিপন্থী। পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত না করলে গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি অসম্পূর্ণ থাকবে বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। স্থানীয় সময় শনিবার দোহা ফোরামে এই আলোচনায় একথা বলেন তিনি। ইসরায়েল ফিলিস্তিন সংকটের মূল কারণ সমাধানে গুরুত্ব তুলে ধরেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি জানান, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনো অর্জিত হয়নি। এটা তখনই সম্পূর্ণ হবে যখন ইসরায়েলি বাহিনী পুরোপুরি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরে আসবে। গাজার যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীরা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে একসঙ্গে কাজ করছেন, যা আরেকটি অন্তর্বর্তী ধাপ। কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্র মিলে এই পরবর্তী ধাপের দিক নির্দেশনা নির্ধারণ করছে বলেও জানান তিনি। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সাথেই থাকুন।